রূপপুরের চুল্লিতে বসানো হলো ইউরেনিয়াম, পারমাণবিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ। বিয়ে না দেয়ায় ফরিদপুরে দাদি ফুপু সহ ৩ জনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত। ৪৮ ঘন্টার মধ্যে ৮ বিভাগে হানা দিতে পারে কালবৈশাখী, আবহাওয়া অফিসের সতর্কতা। কামড় দেয়া রাসেল ভাইপারকে বাড়িতে এনে যত্ন করছেন চাঁদপুরের যুবক, এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। এবং ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধবিরতি নিয়ে আবারও বাড়ল উত্তেজনা। দীর্ঘ এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে আজ। সব প্রস্তুতি শেষে বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। এর আগে জ্বালানি খাতের এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেকজি লিখাচেব 18 জনের টিম নিয়ে একটি ফ্লাইটে রাশিয়া থেকে ঢাকায় আসবেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে হেলিকপ্টারে রূপপুর প্ল্যান্টে রওনা দিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। জানা যায় প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে 45 দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে 1200 মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। ঘরে থাকা দাদি ও ফুপুকে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারছিলেন 25 বছর বয়সী এই যুবক। তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন 2 প্রতিবেশী। এরপর তাদের ওপরও চড়াও হন তিনি। রিয়াজুল ইসলাম নামে একজন দৌড়ে পালাতে পারলেও হামলায় নিহত হন কাবুল চৌধুরী নামে অপর এক প্রতিবেশী। ফরিদপুরে চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত আকাশ মোল্লা। মঙ্গলবার ভোর প্রায় 6:45টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার জানান, পারিবারিক কলহ ও বিয়ে না দেয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আকাশ মোল্লা। পরিবার ও স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও গ্রেপ্তারের পর তার আচরণে তেমন কোনো লক্ষণ স্পষ্টভাবে পাওয়া যায়নি বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি। এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের পরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং এলাকাবাসী তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করতো এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর সরকারি যক্ষ্মা নিরাময় কেন্দ্রে চাকরি করতেন আকাশ মোল্লা। প্রায় 1 বছর আগে মানসিক সমস্যার কারণে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার ছিলেন। এরপর তার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে ফুপু রাহেলা বেগম ঘরটি খুলতে গেলে বের হয়ে এসে এই হামলা চালান তিনি। সোহানাল রাজি, এনপিবি। দেশজুড়ে চলা বৈরী আবহাওয়ার মাঝেই আরও বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।
এবার সংস্থাটি বলছে মঙ্গলবার সকাল 11টা থেকে আগামী 48 ঘন্টার ভেতর দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় হওয়ার এই সময়টাতে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাথে স্থানীয় মাছ ধরার নৌকা বা ট্রলারকে সমুদ্রের গভীরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। মঙ্গলবার আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে সাগরে স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা কিছুটা বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আসা ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানো সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। এদিকে গত 2 দিনে দেশজুড়ে চলা বৈরী আবহাওয়ায় সিলেটের বেশ কিছু অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকার সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই বৈরীভাব চলমান থাকলে হাওর অঞ্চলগুলোতে এবারও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। যে সাপের কামড় খেয়েছেন সে সাপকেই পেলে পুষে রাখার জন্য বাড়িতে নিয়ে এসেছেন চাঁদপুরের এই যুবক। কখনো বয়ামে ভরে তো কখনো বালতিতে ছেড়ে দিয়ে রীতিমতো আদর সোহাগ করেই নিজের কাছে আপাতত রেখে দিয়েছেন তিনি। এলাকায় বলাবলি হচ্ছে এটি একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। ঘটনা শুরু মতলবের উত্তরে মেঘনা নদীর পাড়ে। হঠাৎ সাপটিকে দেখে উদ্ধার করতে পলিথিন নিয়ে এগিয়ে যান মোহাম্মদ সোহেল। সাপটি তার হাতে কামড় দেয়, এতে তিনি আহত হন। পরে সাপটিকে পলিথিনে ভরে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পর দুপুর নাগাদ সাপটিকে বয়ামে ভরে রেখে চলে যান ভ্যাকসিন নিতে। গতকালকে অনেক ঝড় বৃষ্টি গেছে, তাই ভাবলাম যে দেখি বাড়িতে কি অবস্থা। তো দেখতে গেলাম, যাওয়ার পরে ওইখানে দেখি অনেকক্ষণ ঘুরে গেলাম, কোনো কিছু দেখিনি। তো আসার পরে দেখি যে একটা সাপ শোষানি দিয়ে উঠছে। তো শোষানি দিয়ে উঠছে, পরে দেখলাম যে এটা সাপ। তারপরে আমি কই যে সাপটা দেই কি সাপ, পরে দেখি যে চন্দ্রপুরা, যাকে রাসেল ভাই বলে চিনা হয়। পরে আমি তো সাপটা তৎক্ষণাৎই খোলার চেষ্টা করলাম, তাই খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি এটা পলিথিনে নেওয়ার জন্য চেষ্টা করলাম। পলিথিনে নেওয়ার সাথে সাথে আবার আমার হাতে কামড় দিচ্ছি। তৎক্ষণাৎই আমি এবারে পলিথিনে নেওয়ার পরে ওই আমার ওখান থেকে বাইরে আমি হাতে একটা রশি দিয়ে পেঁচ দিয়ে বাঁধ দিলাম। বাঁধ দেওয়ার পরে ওখান থেকে চলে আসছি। স্থানীয়রা বলছেন বিগত কয়েক বছরের মতো মেঘনা নদীর পাড় ও পশ্চিমের চরাঞ্চলে সাপের উপদ্রব অনেক বেড়েছে। গত বছর এখানেই মারা হয়েছিল বেশ কয়েকটি রাসেল ভাইপার সাপ। প্রায় সময় এলাকার হাসপাতালগুলোতে প্রতিষেধক না থাকার কথাও জানিয়েছেন তারা। সরকারের কাছে বিনীত অনুরোধ যে রাসেল ভাইপারের ভ্যাকসিন, আমাদের মরাদন হসপিটালটা আছে, আমরা দীর্ঘদিন আগেও গিয়েছিলাম, বিভিন্ন রোগী নিয়ে আমরা যাই, ঠিক আছে। আমরা যাওয়ার পরে আমরা সর্বাত্মক যে ভ্যাকসিনটা পাওয়া দরকার, আমরা সাথে সাথে ওইটার কোনো প্রতিরোধ করার মতো কোনো ভ্যাকসিন আমাদের কাছে নাই। লঞ্চঘাটের দক্ষিণে আমরা নদীতে জালটাল ভাই, কিন্তু এই রাসেল ভাইরাস কোথা থেকে আসে জানি না। এই বছরের ভিতরে দুইটা আমাদের এলাকায় দুইটা রাসেল ভাইরাস ধরা পড়ছে, একটা মারা হয়েছে আর আজকে একটা দইরা তারপরে কামড় দিয়েছে। এটা সেই মতলবে রাসেল ভাইপার নিয়ে আলোচনা শুরু হওয়ার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার AKM মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। বর্ষা শুরুর আগেই 200টির বেশি অ্যান্টিভেনম মজুদ রয়েছে এই জেলায়। কারণ প্রতি বছর বর্ষার সময় এই এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব চোখে পড়ার মতো। সে কথা মাথায় রেখেই এবার আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে সাপে কাটার যে ভেনম, এটার দাম সম্পর্কে আইডিয়া আছে কিনা? আমি বলি একটা রোগীর 10টা ইঞ্জেকশন লাগবে, মানে ন্যূনতম 10টা। যদি 10টা দিয়ে তার মানে যে কাজ হলো না, তাহলে আবার 10টা, মানে 12টা বা 14টা না, ঠিক আছে। এরপরে আবার 10টা, এবং 10টা ইঞ্জেকশনের দাম হলো, একটা ইঞ্জেকশন 1400 টাকা, 10টার দাম হলো 14,000 টাকা। একটু আইডিয়া দেওয়ার জন্য, ধারণা দেওয়ার জন্য বলো। একটা যদি মানে যে মানে ধরেন 1 বছর বাচ্চা, তারও 10টা লাগবে, 10টা ইঞ্জেকশন দিয়ে শুরু করতে, ঠিক আছে। যদি বা 10 বড় বাচ্চা 10টায় ধরেন একজনের হলো নাকি যে মানে তার যে সিমটম কভার না, তাহলে আবার 10টা, বা এই 10টাতে হলো না, আবার 10টা, 30টা দেয়, এবং প্রতিটা দাম 1400 টাকা। তাহলে 10টা দাম 14,000 টাকা, 20টা দাম 28,000 টাকা। আগে ঢাকার টেস্ট করছে, এখন ঢাকার টেস্ট দিবেন, এগুলো লোকালে আমরা কিনছি, 200 মতো কিনছি ইনশাল্লাহ, ঠিক আছে। উদ্ধার হওয়া সাপটির বিষয়ে অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম বলেছেন, সাপটি পাঠানো হবে বন বিভাগে, তার জন্য যোগাযোগ চলছে। তবে তার আগ পর্যন্ত সাপটি যুবক সোহেলের কাছে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শাহরিয়ার আহমেদ, NPB।
ইরান চায় একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি, পাশাপাশি লেবাননে নতুন করে আর কোনো হামলা না হোক। সাথে তারা এও চায় তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে বিশ্ব নাক না গলাক। আপাতত এই 3টি শর্তকে মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা করার কথা ভাবছে তারা। ইরান তার দেওয়া শর্তগুলোর একটিতে বলেছে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র গড়িমসি না করলে তবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বন্ধ থাকা হরমুজেই বসিয়েছেন অবরোধ। দুই দেশের আলোচনা যেমন এখন অনিশ্চিত, তেমনি অনিশ্চিত হয়েছে তেলের বাজার। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামালেও বিশ্ব তেলের বাজারে কিছুটা চাপ এখনও রয়ে গেছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অচলাবস্থায় ভুগছে পুরো বিশ্ব। দুই দেশের সম্পর্কই যখন তেলের বাজারের প্রধান ইস্যু, তখন কিছুটা হলেও সুখবর মিলল হোয়াইট হাউস থেকে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুটি হোয়াইট হাউসে আলোচনা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই বিষয়ে সাংবাদিকদের বলেছেন, আমি নিশ্চিত করছি মার্কিন প্রেসিডেন্ট সোমবার সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার ইসলামাবাদে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তাদের শর্তগুলো জানায় তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, আরাকচি ওয়াশিংটনকে লিখিত বার্তা দিয়েছেন, যেখানে তেহরানের অলঙ্ঘনীয় সীমা তুলে ধরা হয়েছে, বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর বিষয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটির উদ্দেশ্য ছিল ইরানের অবস্থান স্পষ্ট করা, কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়। জানা গেছে, ইরানের নতুন প্রস্তাব পেয়ে খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সম্প্রতি যে প্রস্তাবগুলো দিয়েছে তা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা পূরণ করেনি। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রস্তাবগুলো পছন্দ করেননি। তার মতে এতে ইরানের পরমাণু কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের অপূরণীয় শর্ত আর যুক্তরাষ্ট্রের অনমনীয় মনোভাব দুই এখন বিশ্ব জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। শাহরিয়ার আহমেদ, NPB।